আমি যখন এখানে আসছি তখন কিছু বয়স্ক লোক আসছে সকালবেলা, আয়সা বলতো যাই জলদি লাগা বেটা ওষুধ খেয়ে পারিছি। বাংলাদেশে এমন কোনো বিরিয়ানি নাই যে আপনি 12 ঘন্টা রেখে দিবেন। আমার হাজি বিরিয়ানি আপনি 12 ঘন্টা কেন 14 ঘন্টা আজকে সকালে নেবেন, কালকে সকালে খাবেন, ঠান্ডা হবে কিন্তু নষ্ট হবে না। সবাই রান্না করে বসে থাকে, কিন্তু গ্রাহক কিন্তু তাদের কাছে যান না। আমরা মেহমানদারি করতেছি, আর রান্না হচ্ছে পুরোপুরি একটা ইবাদত। এখন বলে মানুষ পাতা, কিন্তু আমরা ছোটোকাল থেকে আমাদের বাপদাদারা বলছে থেকে দাও না। আপনি যখন বাটা মশলা ইউজ করবেন, মানে আপনার ওই যে পাটা পুতা দিয়ে, তার মানে আপনারা এখনো বাটা মশলা ইউজ করেন? হ্যাঁ, অফকোর্স। আমরা যদি সারাদিন বিক্রি করি তাহলে আশেপাশের হাজি আর অন্য দোকানগুলো কী করবে? মানুষ আমাদের কপি করবে, আমরা মানুষের কপি করি না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পুরান ঢাকার নাজিরা বাজার থেকে। আর আজকে আমি আসছি পুরান ঢাকার নাজিরা বাজারের হাজির বিরিয়ানিতে। এই হাজির বিরিয়ানি হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকান। আর এই দোকানটি 1939 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে। আপনাদেরকে আমি আজকে যেটি বলবো সেটি হচ্ছে হাজির বিরিয়ানির সম্পূর্ণ ইতিহাস, যেটি হচ্ছে আপনারা এর আগে হয়তো কখনো জানেননি যে এই হাজির বিরিয়ানির পিছনের গল্পটা কী। তো চলুন আজ জেনে নেওয়া যাক হাজির বিরিয়ানির না জানা যত ইতিহাস আছে তার সব কিছু সম্পর্কে। হাজি বিরিয়ানি সে আপনার ইংরেজ আমল থেকে শুরু হয়েছিল। আমরা কাগজে কলমে আসছি 1939 সাল, কিন্তু আমরা আসলে তারও আগের থেকে। হাজি বিরিয়ানির প্রতিষ্ঠাতা, যিনি হাজি বিরিয়ানিকে জন্ম দিয়েছেন, ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ হোসেন। উনি তো তখন খুব কষ্টের মধ্যেই ছিলেন, কী করবেন খুঁজে পাচ্ছিলেন না। যাই হোক, তিনি তখন ওনার ওয়াইফের সাথে ডিসকাস করে তারপর তিনি প্রথমে এই বারান্দার মধ্যে উনি খুব অল্প পরিমাণে শুরু করেছিলেন। এই বারান্দাটায় আর তখন কিন্তু হাজি বিরিয়ানি কোনো নাম ছিল না। এখন যেমন দেখেন যে অনেকেই হজ করতে, কেউ খবর রাখে, কেউ খবর রাখে না। তো তখন যদি কেউ হজ করতো তখন আশেপাশে প্রতিটা জায়গার মধ্যে এটা একটা সারা পড়ে যেত। তো উনার বিরিয়ানিটা ছিল এক্সেপশনাল। ইংরেজদের কাছে উনার বিরিয়ানিটা খুবই ভালো লাগতো। তো তারপরে ইংরেজরা যখন ভালো লাগলো তাদের কাছে, তখন তারা যখন তাদের লোকদেরকে যখন এখানে পাঠাইতো, তো একটা কিছু তো বলতে হবে যে কার কাছে যাবে, কারণ এখানে আরও কয়েকজনই আর বিরিয়ানি নিয়ে বসতো, কিন্তু ডিফারেন্টটা কার। তো প্রথম অবস্থায় কোনো ডিফারেন্ট ছিল না, ওরা বলতো যে একটা পুরনো দোকান বারান্দার উপরে। তারপর হাজি হোসেন সাহেব যখন হজ করলেন, তখন ইংরেজরাই তাকে কিন্তু নামটা দিয়ে দিল হাজি বিরিয়ানি। 1947 সালে ইংরেজরা চলে গেল বাংলাদেশে। তারপর আসলো কারা? পাকিস্তানিরা আসার পর কিন্তু তারাও হাজি সাহেবকে ধরেই রাখলো। হাজি সাহেবকে ধরে রাখে নাই, হাজি সাহেবের খাবারটাকে ধরে রেখেছে। হ্যাঁ, তো তখন তারা নাম দিল যে হাজি কা পাস যাও, হাজি কা বিরিয়ানি লিখে যাও। আসলে এটা আমাদের দেয়া নাম না, এটা সেই ইংরেজ, পাকিস্তান আর এখন বাংলাদেশের যে এই তিনটা ট্রেডিশন নিয়ে আমাদের নামটা আসলে হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি হচ্ছে পুরোপুরি একটা ফ্যামিলি বিজনেস। হাজি গোলাম হোসেন ফলো করেছেন তার বাবাকে, মানে হাজি মোহাম্মদ হোসেনকে। আর এখন যে থার্ড জেনারেশন 3 ছেলে, ইনারা আবার ফলো করতেছেন তার বাবাকে, মানে হাজি গোলাম হোসেন সাহেবকে। ঠিক হাজি গোলাম হোসেন সাহেব তার বাবা চলে যাওয়ার পর যেভাবে দোকানটাকে পরিচালনা করে আসছেন, তিনি সেভাবেই রাখছেন। যে চেয়ার যেখানে ছিল, যে ডেস্ক যেখানে ছিল, যে পাতিল যেখানে ছিল, উনি এখান থেকে কোনো কিছুতেই কোনো হাত দেন নাই, সেখানেই ছিল। তারপর হাজি গোলাম হোসেন চলে যাওয়ার পর আসলো তার বড় ছেলে হাজি শাহেদ হোসেন। হাজি শাহেদ হোসেনের পর তারপর আস্তে আস্তে হাজি শাহেদ হোসেন যখন আমাদের কাজের পরিধি বেড়ে গেল আর তার 2 ভাইও বড় হয়ে গেল, তখন আস্তে আস্তে 2 ভাইও এই ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে গেল। কিন্তু তারা 3 ভাইও এসে তার বাবারই ছোঁয়াগুলো একই জায়গাতেই রাখে। মাংস বলেন, লাকড়িওয়ালা বলেন, এই যে এই সাপ্লায়ারগুলোও কিন্তু থার্ড জেনারেশন ধরে আসতেছে। দ্যাটস মিন যারা চাল দিচ্ছে তারাও এই 3 জেনারেশন ধরেই আমার কোম্পানিতে চাল দিচ্ছে। যারা মাংস দিচ্ছে তারাও থার্ড জেনারেশনই মাংস দিয়ে যাচ্ছে। যে তেল দিচ্ছে তারাও থার্ড জেনারেশন। যে লাকড়ি দিচ্ছে লাকড়িও থার্ড জেনারেশন। 6টা গেল, 11টা গেল, 3টা গেল। তিনি হচ্ছেন হাজি হোসেন সাহেবের 3 নম্বর মেয়ের জামাই। উনি আমাদের বটগাছ, আমরা ওনার ছায়ার তলেই আছি। এই আমরা যা কিছুই করি কিন্তু মানে আসলে ইনস্ট্রাকশন আর কি উনি আমাদেরকে দেন আর কি, কানে কানে দেন আর যেভাবেই দেন, কিন্তু আসলে মেন দোকানটা পরিচালনা করে যাচ্ছেন উনি। আর এই যে আপনাদের ক্যাশ বাক্সটা, হ্যাঁ, এই ক্যাশ বাক্সটা তো মানে আগের মতোই, আগে এই ক্যাশ বাক্সটাই ছিল, কিন্তু আর কি পরবর্তীতে রং টং করে ঠিক করা হয়েছে। আগে আমরা সবসময় টাকা আমাদের উপরেই থাকতো। এ হচ্ছে আপনার হাজি মোহাম্মদ হোসেনের নাতি আর কি। ইনি হচ্ছেন আমাদের হ্যান্ডিম্যান। ওর দাদা আগে কাজ করতো, তারপর দাদা যাওয়ার পর বাবা আসছে, বাবা চলে যাওয়ার পর এখন ও আছে। এ হচ্ছে শহীদ, ওরও আগে দাদা ছিল,
দাদা যাওয়ার পর ওর বাবা আসছে, বাবা যাওয়ার পর এখন ও আছে। এই হচ্ছে আমার ক্লাস বয়, এরও আগে দাদা ছিল, বাবা ছেলে দুজনই আছে এখন। এই ছেলেটা এটাও পুরনো, ওরও দাদা বাবা গেল, এখন ও আছে। এ আছে বাবুর্চিখানায়, ও সাহায্যকারী আর কি, প্রধান বাবুর্চি। ওরও আগে দাদা ছিল, বাবা চলে গেছে, তারপর এখনও আছে। পর্দার ভিতরে হচ্ছে আমার রান্নাঘর, এখানে যাওয়া একেবারে নিষেধ, এখানে না গেলেই ভালো আর কি। মানে এই পর্যন্ত এখনও ওখানে কেউ যেতে পারে নাই। তো এই পর্দার পেছনেই হচ্ছে হাজির বিরিয়ানি, যে স্পেশাল বিরিয়ানিটা সেটি রান্না করা হয়। আর মামা যেমনটি বলছেন, আশরাফ মামা, তিনি বলছেন যে পর্দার ভেতরে শুধু হচ্ছে রান্না হয় তা না, এখানে পরিবারের সবাইও থাকেন, যার ফলে আসলে ভেতরে যাওয়াটা যে আর এমনিতে হয়, এছাড়াও তারা কখনো কাউকে তাদের এই রান্নার যে সিক্রেটটা আছে এটা কাউকেই দেখাতে চান না। এই যে পাতিলটা সে পর্যন্ত থেকে সে পর্যন্ত এখন পর্যন্ত এটাই, এটা হচ্ছে 1939 সাল থেকে, মানে তামার পাতিল দিয়ে আমরা আর কি আমাদের দোকান দিয়ে রান্না করি। এই পাতিলে যে রান্না হয় 1939 সালে, এই পাতিলের কি কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে যে এটাতে রান্না বা এটাতে খাবার রান্না হলে কোনো একটা তামার পাতিলের যদি আপনি ঠিক মতো বানাইতে যান, তাহলে একটা তামার পাতিলের দাম পড়বে কত, 1,80,000 থেকে 2 লক্ষ টাকা। একটা পাতিলের দাম, একটা পাতিলের দামই পড়বে। খাবারের স্বাদ আসলে হচ্ছে যে পুরোপুরি হাতের উপরে রান্না, হাতের একটা যশ থাকতে হবে। আর রান্না হচ্ছে ইবাদত, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা মনে করি, আমরা সেই পূর্ব থেকে এই পর্যন্ত আমরা মনে করি যে আমরা একটা ইবাদতের মধ্যে সামিল আছি। বাহ, চমৎকার। কারণ আপনারা যে আসতেছেন, এটা আপনারা আমাদের মেহমান হিসেবে আমরা নিচ্ছি, আমরা মেহমানদারি করতেছি। আর রান্না হচ্ছে পুরোপুরি একটা ইবাদত। তার মানে আপনারা কাস্টমার মনে করেন না? আমরা কাস্টমার মনে করি না, আমরা এটাকে মেহমানদারি মনে করি। আপনারা দেখেন আজ পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো কাস্টমার আমাদের কাছে দুর্ব্যবহার পান নাই। হ্যাঁ, আর আমরা যে আজকে, যেটা সবচাইতে বড় সত্যি কথা, যে আমরা যে আজকে যে লেভেলে আছি, এটার কিন্তু সবচাইতে বড় দাবিদার হচ্ছে গ্রাহক। কারণ গ্রাহকদের কাছে আমাদের খাবার ভালো লাগে বলেই কিন্তু গ্রাহকরা আমাদের কাছে আসেন। গ্রাহক যদি আমাদের কাছে না আসতো, তাহলে আমরা কিন্তু আজকে এই পজিশনে যেতে পারতাম না। সবাই রান্না করে বসে থাকে, কিন্তু গ্রাহক কিন্তু তাদের কাছে যান না। হালাল উপায়ে যদি মানুষকে যদি খাওয়ানোর চিন্তা করেন, যে আমি মানুষকে খাওয়াবো, ভালো খাওয়াবো, টাকা তো আমি অবশ্যই যে কোনো ব্যবসা করলে আপনি আর্ন করতে পারবেন। কিন্তু আপনি যদি মাথায় নিয়ে নেন যে না, আমি মানুষকে খাওয়াবো, ভালো খাওয়াবো, এটা যদি আপনি চিন্তা করেন, এটা আল্লাহ পাক আপনাকে এমনিতেই দিয়ে দিবে, আপনারা আর অন্য কিছু করতে হবে না। তা আসলে ওই যে বলে যে আপনারা কেন এত ফেমাস হয়েছেন, কেন আপনাদের এত কিছু, সমস্ত কিছুর প্রশংসা আল্লাহ। আজকে আল্লাহ পাক আমাদের উপরে রাজি খুশি, আমরাও আল্লাহ পাকের উপরে সবসময় আল্লাহর নাম নিয়েই থাকি। তো আমাদের ব্যবসাটা যেটা আছে, এটা একটা আল্লাহর একটা শুকরিয়া। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, হাজী মোহাম্মদ হোসেন সাহেব যখন ব্যবসা চালু করেছিলেন, তখন কিন্তু এরকম আজকে আপনারা যেমন দেখেন যে উন্নত মানের প্যাকেট, এরকম প্যাকেট, বিভিন্ন ধরনের বাক্স, সেই সময় কিন্তু আমরা এটাকে বলতাম দাউনা, এখন বলে মানুষ পাতা। কিন্তু আমরা ছোটোকাল থেকে আমাদের বাপদাদারা বলছে থেকে দাউনা। ইভেন কি সরবেরাতে যে মসজিদে যে আপনার নামাজ হইতে নামাজে পড়ে যে সিন্নি দিত, ওই সিন্নিও কিন্তু এই পাতাতেই দিত। তার মানে কি, যে তখন খাবার দাবার দেওয়ার মতো তেমন কোনো উপকরণ ছিল না। হ্যাঁ, আর রইল কথা পাতাটা, যে পাতাটা কেন আমরা এখনও ধরে রেখেছি, তার মূল কারণ হচ্ছে যে পাতাটার একটা গুণগত মান আছে। পাতাটা একে তো পরিবেশ বান্ধব, এটাকে ইউজ করার পর আমি এটাকে যদি ফেলেও দিই বা পুড়িয়েও দিই, এটা পরিবেশের সাথে মিশে যাচ্ছে, আমার পরিবেশ দূষণ করছে না, এক কথা। আর 2 নম্বর হচ্ছে যে একটা কাগজের মধ্যে বা একটা প্যাকেটের মধ্যে আপনি খাবারটা যতক্ষণ রাখতে পারবেন, আমার এই পাতাটার মধ্যে খাবারটা আপনি তার থেকে অনেকক্ষণ বেশি রাখতে পারবেন, কোনো খাবারটা নষ্ট হবে না। হ্যাঁ, আর হাজি বিরিয়ানির যেটা বৈশিষ্ট্য, যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বাংলাদেশে এমন কোনো বিরিয়ানি নাই যে আপনি 12 ঘন্টা রেখে দিবেন। আমার হাজি বিরিয়ানি আপনি 12 ঘন্টা কেন, 14 ঘন্টা আজকে সকালে নেবেন, কালকে সকালে খাবেন, ঠান্ডা হবে কিন্তু নষ্ট হবে না। তা আমার পাতিলের সাথে আমার সামঞ্জস্য আসতেছে হচ্ছে আপনার এই পিতলের চামচ। পিতলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আপনারা জানেন যে পিতলের জিনিসপত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য মানে ওষুধ হিসেবে কাজ করে। এইভাবে কাট করে রাখার মানে হচ্ছে যে আপনারা দেখবেন আমাদের খাবারে কিন্তু তেল কম। হ্যাঁ, আমি যদি ওইভাবে রাখি, তাহলে তেলগুলো কিন্তু সব নিচেই জমে থাকবে। আর এইভাবে যদি রাখি, তাহলে তেলগুলো সব নিচে এসে এক জায়গায় এসে জমা হয়ে থাকে। আমার খাবারের থেকে সবগুলো তেল পড়ে, তার মানে খাবার এইভাবে রাখার কারণে একটা কারণ। আর আরেকটা কারণ আছে, যেহেতু আমার হ্যান্ডিম্যান বসে খাবার বের করতেছে, ওর সুবিধার কারণে ও যেন, যেহেতু বড় পাতিলের নিচ পর্যন্ত যাওয়া লাগবে, তো যদি ওইভাবে পাতিল থাকে তাহলে ওর কিন্তু উঠে যেতে হবে। হ্যাঁ, আর যদি পাতিল যদি দাঁড় করে রাখে, তাহলে ও বসেই কিন্তু দেখেন কত ইজিলিভাবে কাজ করতে পারবে। এটা আসলে মেনলি দাঁড় করে রাখানোর মানে হচ্ছে যে আমার হ্যান্ডিম্যানের সুবিধা। আমাদের কিন্তু গ্যাসের কোনো কাজ কারবার নেই,
আমরা গ্যাস দিয়ে কোনো রান্না করি না। সেই আদি থেকে এই পর্যন্ত ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তিনটা জেনারেশন আমরা এখনও লাকড়ি ধরে রেখেছি। বাহ, আমাদের খাবার দাবার যা কিছু হয় সমস্ত কিছুই লাকড়ির মাধ্যমে হয়। এই জন্যই মানে খাবারের যে ঘ্রাণটা আসে, মানে ঘ্রাণটাই এটা একদম স্বাভাবিক। আপনি যখন একটা খাবারের মধ্যে যখন লাকড়ি দিয়ে রান্না করবেন, প্লাস আপনি যখন বাটা মশলা ইউজ করবেন, মানে আপনার ওই যে পাটাপুতা দিয়ে, তার মানে আপনারা এখনো বাটা মশলা ইউজ করেন? হ্যাঁ অফকোর্স। এই জন্যই আপনাদের খাবারের মানে এত সুস্বাদু বা মানে সবার চেয়ে আলাদা। ধরেন এখন অনেক আধুনিক দোকান হচ্ছে, ডেকোরেশন অনেক আধুনিক হচ্ছে, আপনাদের এই ডেকোরেশনটা এখনো সেই আদি ডেকোরেশনটা ধরে রাখলে মানে খাবারের যেই স্বাদটা, হ্যাঁ, সেইটা মানে আপনাদের ধারে কাছে কেউ নাই। একটা রেস্টুরেন্টের মধ্যে 3টা জিনিস ফলো করতে হবে, PQS, প্রাইস, কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। সেই আদি থেকে এই পর্যন্ত আমরা এই 3টা অক্ষরের উপরে নজর দিয়ে রাখছি। মানে এটাতে কোনো কম্প্রোমাইজ আপনারা করেন? কোনো কম্প্রোমাইজই নাই। সেই আমেরিকান টাইমসে হাজী গোলাম হোসেন বলে গিয়েছিলেন যে আই ডোন্ট ওয়ান্ট টু বি রিচ ম্যান, আমি বড়লোক হতে চাই না, আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট। তারা ইচ্ছা করলে সারাদিন বিক্রি করতে পারবে, কিন্তু আমরা যদি সারাদিন বিক্রি করি তাহলে আশেপাশের হাজী আর অন্য দোকানগুলো কী করবে? তাহলে কি আমরাই বিক্রি করবো? তাহলে হাজী গোলাম হোসেন যেমন এই পার্টটা দেখে আসছেন, অন্য দোকানদারের প্রতি নজর দিয়ে আসছেন, ঠিক সেরকম হাজী গোলাম হোসেনের 3 ছেলেরাও একই মন্ত্র নিয়ে আছেন যে আমরাই যদি সব কিছু করি তাহলে অন্য দোকানদাররা কী করবে? আমরাও কিন্তু একটা লিমিটেডের মধ্যেই আছে, আমরা একটা লিমিটেডের মধ্যেই আছি। বা এটা তো মানে আপনাদের একটা উদারতা। এমনও মানুষ আছে আমি দেখেছি শুধু ঢাকা শহরে আসে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য, এবং কেউ কেউ মানে বিভিন্ন জায়গায় হাজির বিরিয়ানি খায়। তো আপনাদের কি আসলেই কি আর কোথাও কোনো ব্রাঞ্চ আছে? সারা বাংলাদেশে হাজী বিরিয়ানির কোথাও কোনো শাখা নাই। তাহলে এই যে ঢাকা শহরে এত নাম দেখে হাজির ওগুলা বিরিয়ানি সব ফেক, সব নকল। তাদের সাথে আমাদের কোনো রিলেশন নাই, কোনো যোগাযোগ নাই। তাদের জন্য আমরা রান্না বান্না করি না, তারা আমাদের কাছ থেকে খাবারও নেয় না। আপনারা যদি ঠিক মতো সাইনবোর্ড ফলো করেন তাহলে দেখবেন যে বিসমিল্লাহ হাজী বিরিয়ানি। হাজী বিরিয়ানিটা কিন্তু অনেক বড় করে দিয়েছে, কিন্তু উপরে লিখেছে বিসমিল্লাহ ছোট্ট করে, বা লিখে দিয়েছে নিউ হাজী বিরিয়ানি, বা কেউ লিখে দিয়েছে অরিজিনাল ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী বিরিয়ানি। হ্যাঁ, আবার কেউ লিখেছে হাজির, হাজি থেকে র আসছে হাজির বিরিয়ানি। আপনাদের যে দোকানটা, আপনাদের দোকানের উপরে কিন্তু কোনো হাজির বিরিয়ানি কোনো সাইনবোর্ডই নাই, কোনো সাইনবোর্ডই আর নেই। এত হাইলাইটস করার দরকারই নেই, কারণ আমাদের কাস্টমার জানে যে আমরা কোথায় আছি। চেনা বামনের পয়সা লাগে না, ঠিক সেরকম এই যে হাজি বিরিয়ানির সাইনবোর্ড লাগে না। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, হয়তো অনেকে বলতে গর্ব করে বলতেছি, আমাদের এই একটাই আউটলেট 70 কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, অর্থাৎ বঙ্গবাজার ক্রস করে আপনি যখন ঢুকবেন তখন রিকশালা থেকে শুরু করে একটা ন্যাংটো পিচ্ছিকে জিজ্ঞেস করলেও হবে যে হাজি বিরিয়ানি কোনটা, আপনাকে নিয়ে এসে বলবো। যে কোনো রান্না আপনি যখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন তখন খাবারটা ভালো হতেই হবে। আপনি যখন খাবারের সাথে মাংসর সাথে চালের একটা সামঞ্জস্য আছে যে এই কেজি চালের সাথে এই কেজি মাংস যাবে, তারপর তার সাথে লবণের একটা সামঞ্জস্য যে এতটুকু লবণ যাবে, তারপর আদা রসুন, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই যে একটা পরিমাণ আছে যে আমার এই পরিমাণটা মিলিয়ে সাথে দিতে হবে। আর আমি আপনাকে আগেই বলছি যে আমাদের এখানে সব কিছু টাটকা খাবার, বাসির কোনো কাজ কারবার নাই। এই যে এখন একটা খাবার রান্না হয়েছে, মাংস কিন্তু নাই, এই খাবার শেষ হয়ে যাবে, ওখানে অর্ডার পড়বে, ওখানে খাসি জবাই হবে, ও আমার ওই খাসির গরম জবাই করা যে গরম যে ভাবটা থাকবে, ওই গরম ভাব থাকতে হবে। ওই যে 5 ঘন্টায় খাসি জবাই করে রেখে দিয়েছি, চলবে না। আমি যখন এখানে আসছি তখন কিছু বয়স্ক লোক আসছে সকালবেলা, আয়সা বলতো যাই জলদি লাগা বেটা, ওষুধ খেয়ে বেড়াইছি। তা আমি একদিন প্রশ্ন করলাম, চাচা ওষুধ খাইতে এসেছেন মানে ওষুধটা কি? আরে মিয়া এটা হলো আমাশার 1 নম্বর ওষুধ। তো তারপর যখন আস্তে আস্তে ডিভাইড হয়ে গেল, দেখলাম যে ওই শুধু বুড়ো চাচা একা না, মানে কয়েকদিন পরপরই কয়েকটা বুড়ো আসে আর এসে বলে যে জলদি হাজি বিরিয়ানি দিয়ে পায়খানা হইতেছে। তো তারপর থেকে আস্তে আস্তে বুঝলাম যে মানে আমার এই হাজি বিরিয়ানি কিন্তু আমাশার একটা ওষুধও। এখন পর্যন্ত যত বিরিয়ানির দোকান দেখেছি বা যা কিছু দেখেছি, মোটামুটি সব জায়গায় হচ্ছে এই পাতিলগুলোতে হ্যাঁ আপনার লাল কাপড় বাঁধা থাকে। তো আপনাদের এটাই কোনো লাল কাপড় বা এই ধরনের কিছু বাঁধা দেখলাম না। লাল রঙটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, এটা একটা মার্কিং। যারা বিরিয়ানি দোকান নিয়ে বসে ওরা চায় ওদের উপরে ফোকাস পড়ুক। হাজি বিরিয়ানি কিন্তু পুরোপুরি স্বতন্ত্র। আজ পর্যন্ত হাজি বিরিয়ানি কাউকে কপি করে না, আমরা কাউকে কপি করি না, মানুষ আমাদের কপি করবে, আমরা মানুষের কপি করি না। আমরা লাল কাপড়ে ফোকাস করি না, আমরা ফোকাস করি আমাদের খাবারের। আপনি লাল কাপড় খেতে আসবেন না, আপনি আসবেন আমার খাবার খেতে। আমার খাবার যদি আপনার কাছে ভালো লাগে আপনি আমার কাছে আসবেন, এমনি আসবো, আমার কাপড় দিয়ে আপনার কোনো কিছু হবে না।
চমৎকার মামা। আসলে আপনার সাথে আমি যত কথা বলছি আর আপনাদের এই দোকান সম্পর্কে যা জানছি, বারবার আমাকে বিষয়গুলো মুগ্ধ করছে যে আপনারা যে এই যে ঐতিহ্যটা ধরে রেখেছেন, শুধু ঐতিহ্য ধরে রাখেননি, মানে আপনারা এর গুণগত মানটাও ধরে রেখেছেন খাবারের। হ্যাঁ, এটাই কিন্তু একটা বিশাল বিষয়। এটা আল্লাহর বিশেষ একটা রহমত, মহব্বত আর কি, আমাদের ঢাকায় ভাষায় বলে মহব্বত, যে মালিকের প্রতি আমাদের যারা কর্মকর্তা কর্মচারীদের একটা মহব্বত, আর কর্মচারীদের মালিকের প্রতি যে মহব্বত, এটা আপনি বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানই খুঁজে পাবেন। সব কিছু একটা সুতোয় গাঁথা, একটা সুতো যদি পড়ে যাবে পুরো চেনটা, পুরো তসবিটাই পড়ে যাবে। তো আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা সেই 1939 সাল থেকে এই পর্যন্ত আমাদেরকে যে এখনো যে 100টায় বেঁধে রেখেছেন। এটা একটা আল্লাহর একটা শুকরিয়া, আল্লাহর রহমত।